Hello, Shubho Sandhya. Am I audible? Yes, I'm audible. Again, in my desktop, your comments are not coming. Let me handset. Okay, I am visible. Brahmacharya Shraddha Prakash and Shantanu. Okay, শুভ সন্ধ্যা। এমনি আমার এমনি এ সপ্তাহে আর ফেসবুক করার ইচ্ছে ছিল না, কিন্তু পরশু রাত্রে আমি বাংলাদেশের উপরে আমার ফেসবুকটা করার পরে রাত্রে হঠাৎ চোখে একটা প্রোগ্রাম এসে গেল। ওদের প্রোগ্রামগুলো আমার ইউজুয়ালি চোখে আসে না বা আমি এড়িয়ে যাই। ওরা দেখলাম একটা 4 জন একটা প্রোগ্রাম করেছে, একটা গ্রুপ করে, কি ভূমিপুত্র এরকম একটা গ্রুপ আছে। ওরা শুনলাম এটা একটা পুরনো গ্রুপ। ওরা করেছে ফজলি হকের উপরে। তো ফজলি হকের উপরে আমি বছরখানেক আগে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। সেটা আমি আশা করেছিলাম যে আমি ওদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাবো, কিন্তু আমি যখন ভিডিওটা শুনলাম আমার খুব অবাক লাগলো যে ওরা ফজলে হকের কথা বলতে গিয়ে ফজলে হককে বড় প্রমাণ করতে গিয়ে, ফজলে হক কোনো সন্দেহ নেই, ফজলে হক খুব বড় মাপের মানুষ, তো তাকে প্রমাণ করতে গিয়ে ওরা দেখলাম শরৎচন্দ্র বসু, বিভাবতী বসু, ইভিন শ্যামাপ্রসাদ মুখার্জি, লালা লাজপত রায়, সবাইকে অত্যন্ত কদর্যভাবে চিত্রণ করলো। এটা আমাকে অবাক লেগেছে। ফলে ওদের সম্বন্ধে একটু খোঁজ খবর নিলাম, ওরা কারা, কোন গ্রুপটা, এরা কি উদ্দেশ্যে এরা তৈরি হচ্ছে, কোনখান থেকে ফান্ডিং পায়। এটা আমি পরে বলছি, আমি তার আগে একটু বলে নিই। আমি ফজলে হকের উপরে কিন্তু পড়াশোনা করতে হয়েছিল। আমি ওদের একটা বক্তব্যকে আমি চ্যালেঞ্জ করে উত্তর দিচ্ছি। ফজলে হক নিঃসন্দেহে খুব বড় মাপের মানুষ। ফজলে হক দেশবন্ধুর পরে বেঙ্গল পলিটিক্সের প্লেন খুব বড় মাপের মানুষ। সুভাষচন্দ্র তো, নেতাজি সুভাষচন্দ্র অল ইন্ডিয়া পলিটিক্সের প্লেন, এবং তার অ্যাকশনস অন দ্য গ্লোবাল প্লেন। কিন্তু এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এই বেঙ্গল প্লেনের পলিটিক্স দেশবন্ধুর পরে সব থেকে বড় মাপের মানুষ ফজলে হক। ফজলে হক কখনো দেশ ভাগ চান না, বারে বারে বলেছি, এবং আমি তখনই বলেছিলাম যে আমাদের নতুন প্রজন্মকে আবার ফজলে হক সম্বন্ধে পড়াশোনা করতে হবে। আমাদের নতুন প্রজন্মের বাঙালিদের আমাদেরকে দেশবন্ধু পড়াশোনা করতে হবে, ফজলে হক পড়াশোনা করতে হবে। এদেরকে তো পড়াশোনা করতে হবে, সেটা আরেকটা স্তর। এরা দেখলাম এরা ফজলে হককে এই কথাগুলো বলতে গিয়ে এদের মেন টার্গেটটা হয়ে গেল, এরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে গালিগালাজ করছে, এরা বিভাবতী বোস, শরৎ বসুকে গালিগালাজ করছে, এরা গালিগালাজ করছে লাজপত রায়কে। আমি অবাক হয়ে গেলাম, এদের ইতিহাসের পড়াশোনাটা কি লেভেলে এবং কি নোংরা মানসিকতা, সেটা পরে উত্তর দিচ্ছি। এবং এরা কারা, একটা জিনিস তোমাদের আমি কালকে ভেবেছিলাম শুরু করব, কিন্তু আমি চেয়েছিলাম গতকাল তোমরা আমার কিছু প্রশ্ন করো। তোমরা তো প্রশ্ন করোনি বিশেষ কিছু, শুধু কঙ্কন একটা প্রশ্ন করেছিল, আর কেউ প্রশ্ন করেনি। প্রশ্ন যখন করেনি আমাদেরও কথা বলার কোনো বয়স নেই। আমি কালকে আসিনি, কথা বলিনি। আমি আজকে দেখছি তোমাদের কি কি প্রশ্ন আছে। একদম আমি তোমাদের প্রশ্ন আজকে আমি
একটা একটা করে দিয়ে আমি যাব ওদেরকে, এটা কারা, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ফজলুল হক? He was one of the key figures in the independence movement. However, I want to know the real facts about him, what is real side of him. He was also a key figure in Pakistan movement. No, Ankona, no. He was never for Pakistan. এবার আসছি আমি পরে, কারণ আমি কেন এই ভুলটা হয় আমি আসছি পরে। ইন অর্ডার টু মেক, আমি আগে প্রশ্নগুলো সব পড়ে নিই তোমাদের, আমি পরপর সেই স্পেসিফিক, তাহলে জীবনী আমি এখন বলতে পারবো না, এত বড় জীবনী, এত বড় মাপের মানুষ, সব দিক আমি কোথায় কোথায় তোমাদের প্রশ্ন সেইটুকু জায়গায় উত্তর দেবো আমি আজকে। ইন অর্ডার টু মেক ওয়ান পার্সন গ্রেট, ইজ ইট নেসেসারি টু ডিস্টর্ব ফ্যাক্টস? নো। ইতিহাস দেখো, ইতিহাস চর্চাটা এক জিনিস, পলিটিক্সটা আরেকটা জিনিস। ইতিহাস চর্চা দেখো, একটা জিনিস বলি, ইতিহাস চর্চায় ঐতিহাসিকরা একটা ব্যক্তির সমস্ত জীবনের সমস্ত ঘটনাগুলোকে, তার অল সাইডস গুলোকে পরপর বলে যাবে। পাঠকদের উচিত সেই সবগুলোকে পড়া, একটা ওভারভিউ করে, ওভারভিউ করে। কিছু কিছু ক্ষেত্রে কোনো মানুষ ভুল করতে পারে, ঠিক করতে পারে, তো দেখতে হবে সামগ্রিক জীবনে হোয়াট ওয়াজ ইজ ইন্টেনশন, এটা হচ্ছে ওভারভিউ। তারপর দাঁড়িয়ে আছে পাবলিক পারসেপশন অন এ পার্সোনালিটি, এটা ব্যক্তিত্বকে জনগণ কি চোখে দেখে, এটা হচ্ছে ওভারভিউ। তো ঐতিহাসিকের কাজ হচ্ছে প্রতিটাকে ঘটনাকে বিশ্লেষণ করা, সেই প্রেক্ষাপটে সে কি কোনো ঠিক করেছে কি বেঠিক করেছে। আরেকটা জিনিস হচ্ছে ভাবতে হবে সবসময়, ইতিহাসের ঘটনা 100, 200, 1000 বছর আগেকার ঘটনা। আজকে যখন বলছি, আজকে বসে এই কথা বলার সময় আমাদের প্রেক্ষিকটা দেখতে হবে, কোন প্রেক্ষাপটে সেই ব্যক্তি কোন কাজ করেছে। প্রেক্ষাপটটাকে না এনে বক্তব্য রাখাটা ইতিহাসের উপরে ইনজাস্টিস। মানুষ কাজ করে একটা প্রেক্ষাপটে, যে কোনো ব্যক্তি একটা প্রেক্ষাপটে যে কাজ করবে, সে একই ব্যক্তি অন্য প্রেক্ষাপটে একটা অন্য কোনো অ্যাকশনে অন্য কোনো রিয়াকশন দেবে। দুটো প্রেক্ষাপটে একই অ্যাকশনের এগেনস্টে একই ব্যক্তি দুরকম রিয়াকশন দিতে পারে, এটা মনে রাখতে হবে। এবার আসছি আমি হোয়াই মাকু, একটা জিনিস বলে রাখি, আমি একটা ছোট একটা বিজ্ঞানের একটা কথা বলি। আমরা 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 একটা ছোট আমাদের প্যাথোলজিতে একটা, যখন আমরা স্লাইড দেখি মাইক্রোস্কোপের তলে, আমরা আমরা কিছু কিছু সময় আমরা ম্যাগনিফাইং লেন্স ইউজ করি, তাতে আমরা ইচ কম্পোনেন্ট দেখি, অ্যানালাইসিস করি। আবার ব্রডার ভিশন নিই, যেখানে প্রতিটা কম্পোনেন্ট ছোট হয়ে যাবে কিন্তু ব্রডার ফিল্ড দেখা যাবে। হ্যাঁ, সেখানে আমরা দুটো কম্পোনেন্টের মধ্যে রিলেশনটা দেখি, ওভারভিউ। এটাকে আমরা আকাশ থেকে যেন ভিউ নিচ্ছি আমরা একটা ঘটনার উপরে, তাদের সমস্ত ক্যারেক্টারসে দেখা যায়। আবার কাছে নেমে ইচ ক্যারেক্টারকে বিশ্লেষণ করে, এই সব কিছু মিলে আলটিমেটলি এটা ওভারভিউ নিতে হয়। হোয়াই মাকু ট্রাইজ টু কভার গান্ধী, ইয়েস, আমি দেখলাম ওদের বক্তব্যে ওরা কোথাও ফর দ্য পার্টিশন ওরা নেহেরু গান্ধী ব্রিটিশকে ব্লেম করছে না। দে আর নট ব্লেমিং ব্রিটিশ, পিকুলিয়ার, নট ব্লেমিং গান্ধী নেহেরু, ওরা ব্লেম করছে শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, আমি ইতিহাসের কি লেভেলে পড়াশোনা, আমি সেই জায়গাতে আসছি। আমি ডিউরিং দ্যাট টাইম ওয়ার মাকু অ্যান্ড গান্ধী ইন দ্য সেম ফ্রন্ট। এখন একটা জিনিস বলে রাখি, এই মাকুরাও ছিল ব্রিটিশের এজেন্ট ওই প্রেক্ষাপটে, গান্ধীও ছিল ব্রিটিশের এজেন্ট। আমি পরে একটা সামেশন করবো, তখন বলছি। স্যার, yesterday I put my questions in your previous post. However, again I am copying and pasting. তাপস কি বলেছে দেখি, what was the fate of কৃষক প্রজা পার্টি ইন বাংলাদেশ? আমি কঙ্কনার ওই জায়গাটাতে, আচ্ছা আমি আসছি পরপর 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 পরপর। আচ্ছা, সৈকত ওই যে ওদের ভিডিওটার উপরে একটা ওভারভিউ লিখেছে একটা, ওটার উপরে আমি পরপর বলে যাব। ওটা হচ্ছে কি ভূমিপুত্র গ্রুপ একটা, ওদের পুরো ভিডিওটার উপরে ও একটা কমেন্টস লিখেছে, ওটা আমি পরে ইচ পয়েন্টে যাব।
ভাস্বরকে লিখেছে প্লিজ ডিসকাস পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম অ্যান্ড বেঙ্গল ইন 35 to 37। বলবো একটু। সৌভিক শ্যামাহক মন্ত্রিসভা 1937 কি ভূমিকা লীগের সাথে যুক্ত হওয়ার আগে নোয়াখালী, এইগুলো আমি আসছি। এইবার আমি লেট মি স্টার্ট ফ্রম এই কঙ্কন। দেখো একটা জিনিস মনে রাখো, এবার ফজলে হক, তাহলে ফজলে হক মনে রাখো, ফজলে হক কিন্তু সুভাষচন্দ্রের থেকে বয়সে অনেক অনেক বড়। সুভাষচন্দ্রের জন্ম যেখানে 1897, সেক্ষেত্রে ফজলে হকের জন্ম বরিশালে 1873, অনেক বড়। বরিশালে জন্ম, অবস্থাপন্ন বাড়িতেই জন্ম। বরিশাল মনে রেখো, বরিশাল বিখ্যাত হচ্ছে ওপার বাংলা। বরিশালের বিখ্যাত নেতা মহাত্মা অশ্বিনী কুমার, স্বাধীনতা আন্দোলনের একটা ব্রিলিয়েন্ট একটা ক্যারেক্টার। হ্যাঁ, সেই পরিবেশে তার মানুষ হওয়া মহাত্মা অশ্বিনী কুমার বরিশালের। এবং তার প্রেসিডেন্সি কলেজ থেকে তার বিএ অনার্স, তারপরে এমএ, তারপরে ল পাস। 1897 ল পাস করে গেছে। এবং তার এমএটা একটা মেন পেপার ছিল ম্যাথমেটিক্স। ইজ এ ব্রিলিয়েন্ট ম্যান ইন ম্যাথমেটিক্স। তোমাদের বলে রাখি, একটা কজন মানুষ আছেন দে আর ব্রিলিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, যেমন আশুতোষ মুখার্জি হচ্ছে ব্রিলিয়েন্ট ইন ম্যাথমেটিক্স। তোমরা হয়তো ভুলে গেছো, আশুতোষ মুখার্জি হচ্ছেন ম্যাথমেটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার স্রষ্টা, যে ব্রিলিয়েন্ট ম্যাথমেটিক্স। যদি তিনি জাজ না হতেন, যদি না উনি লয়ার হতেন, যদি না ভিসি হতেন অফ ক্যাপিটাল ইউনিভার্সিটি, we would have get a great mathematician. আরেকজন ছিলেন, ইনি ম্যাথমেটিক্সে ফজলে, আরেকজন ছিলেন জাস্টিস রাঘাবিন্দু। হি ইজ এ ব্রিলিয়েন্ট ইন ম্যাথমেটিক্স, যিনি আলটিমেটলি ইন্টারন্যাশনাল কোর্টের জাস্টিস হয়েছিলেন। এরা আমাদের, এবার বলে রাখি, এবার ল প্র্যাকটিস উনি করছিলেন বরিশালে। সেইখানে উনি রাজনৈতিক আন্দোলনে এলেন। অ্যাকচুয়ালি রাজনৈতিক তার দীক্ষা শিক্ষা হচ্ছে তোমার মহাত্মা অশ্বিনী কুমার দত্তের। একজন স্বাধীনতা সংগ্রামের অগ্রণী পুরুষ মহাত্মা অশ্বিনী কুমার, তার ছায়াতেই তার রাজনীতি শুরু। পরবর্তীকালে উনি কংগ্রেস করেছেন, একই সঙ্গে আবার 30 এসে মুসলিম লীগও করেছেন। সেই সময় মনে রেখো তোমরা, একই সঙ্গে একই ব্যক্তি কংগ্রেসের মেম্বার হতে পারত, আবার মুসলিম লীগেরও মেম্বার হতে পারত। আবার তোমার ওদিকে তোমার হিন্দু মহাসভারও মেম্বার হতে পারত। আবার একই সঙ্গে এটা সম্ভব ছিল। যেমন তো উদাহরণ দিচ্ছি, আর হিন্দু মুসলিম লীগের যেমন আমাদের ফজলে হক 1930 যে একটা সময় একই সঙ্গে তোমার অল বেঙ্গল কংগ্রেস কমিটির ইপিসিসি উনি সেক্রেটারি। সেই সময় একই সঙ্গে উনি বেঙ্গল মুসলিম লীগের প্রেসিডেন্ট। এটা সম্ভব ছিল। যেমন ওদিকে যেমন ধরো বিএইচইউ স্রষ্টা, অসাধারণ পণ্ডিত মানুষ মদন মোহন মালবিয়া, উনি one of the creators of the হিন্দু মহাসভা, তার 3 বার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। এদিকে আবার কংগ্রেসেরও 3 বার অল ইন্ডিয়া প্রেসিডেন্ট। এটা সম্ভব ছিল। হিন্দু মহাসভা কারা সৃষ্টি, একটা জিনিস আসছি মানে এখন হিন্দু মহাসভা সৃষ্টি হচ্ছে অনেক পরে। মুসলিম লীগ তৈরি হয়ে গেছে 1906, তার জবাবটা পরে দিচ্ছি। 6 তৈরি হয়ে গেছে, এটা সম্ভব ছিল। এইবার তারপর ওনাকে একটা সময় উনি যেমন ধরুন উনি ইজ এ ভেরি ভেরি বিগ পার্সোনালিটি। যেমন 1990 যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, সেই সময় উনি যখন কমিটি তৈরি হলো, সেই কমিটিতে ছিল যার যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের উপরে যে কমিটি তৈরি হলো, সেই কমিটিতে ছিল তোমার যেমন ধরো ওদিকে মতিলাল নেহেরু, এদিকে ছিলেন ফজলে হক, আরো কয়েকজন ছিলেন, বড় মাপের মানুষ। আর দেশবন্ধুর অনুগামী ছিলেন, কিন্তু দেশবন্ধুর মৃত্যুটা অকাল মৃত্যু।
1920 অকাল মৃত্যুর পরে দেশবন্ধু চেষ্টা করেছেন তার বেঙ্গল প্যাক্টের থ্রু দিয়ে হিন্দু মুসলিম একটা ইউনিটি রাখার জন্য। সেই হিন্দু মুসলিম ইউনিটির তার সেই চেষ্টাকে মুসলিম লীগ পছন্দ করেনি, আবার কংগ্রেসেরও কিছু কিছু অংশ পছন্দ করেনি। আর আমি তো একসময় বলেছি, স্বরাজ্য পার্টি সৃষ্টি করে দেশবন্ধু সব সৃষ্টির আগে পরে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য কতগুলো একটা প্যাক্ট করতে, বেঙ্গল প্যাক্ট, যেটা ওপার বাংলার প্রচুর যে মুসলিম কৃষকরা ছিল ওদের স্বার্থ রক্ষার জন্য একটা বেঙ্গল প্যাক্ট করেছিল। কিন্তু দেশবন্ধুর অকাল মৃত্যুর জন্য সেই বেঙ্গল প্যাক্ট পরবর্তীকালে মতিলাল নেহরু যখন নেতৃত্ব পেল স্বরাজ্য পার্টির, স্যাবোটেজ করে বেঙ্গল প্যাক্ট, এবং গান্ধী তো কোনো সময়ই পছন্দ করতেন না, বেঙ্গল প্যাক্ট ডিস্টার্ব হয়ে গেল। বেঙ্গল প্যাক্ট ডিস্টার্ব হওয়ার পরে বঙ্গদেশে মুসলিম লীগ আস্তে আস্তে বাড়তে শুরু করল। আর সেই সময় তো সুভাষচন্দ্র মান্দালা জেলে বন্দী। আর আমি তো বারে বারে বলেছি, সুভাষচন্দ্র সেই অর্থে মাটিতে দাঁড়িয়ে পলিটিক্স করার খুব একটা সুযোগ পাননি। তার 22 বছরের তার রাজনৈতিক জীবন, 20 থেকে 41 মানে 21 বছর, 21 বছরের 12 বছর হয় বন্দী এদেশে অথবা নির্বাসিত। অল্প সময়, হার্ডলি 9 বছর তিনি প্রকাশ্যে থাকতে পেরেছেন, 8 বছর মাটিতে। এই দেশবন্ধুর অকাল মৃত্যু মুসলিম লীগকে সুযোগ করে দিয়েছিল। আর কংগ্রেস চলেছে তার নিজের মতো করে। আরেকটা জিনিস বলে রাখি, এই তোমার ফজলি হক এক সময় ছিলেন কলকাতার মেয়র, ছিলেন মেয়র, খুব বড় বড় অনেক পোস্টে ছিলেন, কলকাতার মেয়র ছিলেন। তারপর আরেকটা জিনিস বলে রাখি, ফজলি হক কিন্তু গান্ধীজির খিলাফত মুভমেন্টে জয়েন করেন, এটা একটা বড় প্লাস পয়েন্ট। জিন্নাও কিন্তু খিলাফত মুভমেন্ট গান্ধীর জয়েন করেন। যে খিলাফত মুভমেন্ট গান্ধী সৃষ্টি করে মুসলিম ফান্ডামেন্টালিস্টদের বাড়িয়ে দিয়েছে, সেটাতে কিন্তু জিন্নাও জয়েন করেন, ফজলি হকও জয়েন করেন। আর আমি তো বলেছি 1920 সালে যখন গান্ধীজি খিলাফত রেজলিউশন পাশ করাচ্ছেন, সেই রেজলিউশনটি কিন্তু বিরোধিতা করেছিলেন চিত্তরঞ্জন দাস থেকে আরম্ভ করে লাজপত রায়, সবাই অপোজ করেছে। আর আমি তারপর একটা জিনিস 1937 থেকে 37, 38, 39, 41, 42, 43 পর্যন্ত he was Prime Minister of United Bengal. আমি এইখানের ইতিহাসটা খুব 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 ক্রুশিয়াল, এই ক্রুশিয়াল জায়গাটা বলে রাখি। এই সময় 1937-এ অল ইন্ডিয়া যে ইলেকশনস গুলো হয়েছিল, অ্যাজ পার দি 1935 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট, তাতে বঙ্গদেশের যে ইলেকশন, তাতে কংগ্রেস কিছু ভোট পেয়েছিল, তার কিছু এমএলএ, মুসলিম লীগের কিছু এমএলএ, আর কৃষক প্রজাপার্টি, ফজলি হকের কৃষক প্রজাপার্টি কিছু। ফজলি হক কংগ্রেস থেকেও বেরিয়ে গেছিলেন, মুসলিম লীগ থেকেও বেরিয়ে গেছিলেন, তার কৃষক প্রজাপার্টি তৈরি করেছিলেন, ওপার বাংলার কৃষকদের স্বার্থে কৃষক প্রজাপার্টি তৈরি করেছিলেন। এই ইলেকশনে কংগ্রেস হাইয়েস্ট নাম্বার পেয়েছিল, মুসলিম লীগ সেকেন্ড হয়েছিল, কৃষক প্রজাপার্টি থার্ড হয়েছিল। কিন্তু কারোরই অ্যাবসোলিউট মেজরিটি ছিল, কিছু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিল, কিছু ব্রিটিশের রিপ্রেজেন্টেটিভ ছিল, এই সব কিছু নিয়ে সেই সময় ফজলি হক চেয়েছিলেন যে কৃষক প্রজাপার্টি কংগ্রেস মিনিস্ট্রি। আর সেই সময় বঙ্গদেশের কংগ্রেসের একটা গ্রুপের নেতা ছিলেন শরৎচন্দ্র বসু, সেই সময় সুভাষচন্দ্র।
দুর্ভাগ্য একটা জিনিস বলে রাখি বারে বারে, গান্ধী নেহেরু চিরকাল যেটা করেছে, যেহেতু বঙ্গদেশের কংগ্রেস বিপিসিসি was the biggest Congress unit, provincial Congress unit of all the provincial units of India. গান্ধীর ভয় ছিল যদি বেঙ্গলের প্রভিন্সিয়াল ইউনিট স্ট্রং হয়ে যায় তাহলে যে কোনো সময় দ্যাট বেঙ্গল ইউনিট উইল থ্রেটেন দ্য অথরিটি অফ গান্ধী। মানে সে দিল্লি থেকে বসে বসে, গুজরাট থেকে বসে বসে কায়দা করে বিভিন্ন গ্রুপ করে রাখতো, বিভিন্ন গ্রুপ, 2-3টি গ্রুপে সব ভেঙে রাখতো। আর তার পেছনে তো গান্ধীর পেছনে তো ব্রিটিশের সমর্থন ছিল, ব্যাকিং ছিল। এই ব্যাকিং এ বঙ্গদেশের কংগ্রেস কখনো ইউনাইটেড ছিল, অলওয়েজ গ্রুপস ছিল, একে অপরের পেছনে গান্ধী লাগিয়ে রাখতো। এবং এর মেন মেসেজটা আসতো, মেন অ্যাডভাইসটা আসতো ব্রিটিশের কাছ থেকে, ইফ কংগ্রেস কমিটি of Bengal is strong, that will be a threat to the authority of Gandhi. এই জায়গাটা মনে রাখবেন, পরে আবার বোঝাবো। এইবার কিন্তু মনে রাখবে এই জায়গাটা শরৎচন্দ্রও চেয়েছিলেন বঙ্গদেশে কৃষক প্রজা পার্টি, শরৎচন্দ্র, সুভাষচন্দ্র এবং ফজলে হক সবাই চেয়েছে যে কৃষক প্রজা পার্টি আর সঙ্গে কংগ্রেস মিনিস্ট্রি করবে। আর ফজলে হক প্রধানমন্ত্রী হতে চেয়েছে, ওকে, নো প্রবলেম। এই ছিল ইকুয়েশনস। কিন্তু সব থেকে বাধা কে সৃষ্টি করল? ইনিশিয়ালি গান্ধী কিন্তু রাজি ছিলেন, কিন্তু পরে গান্ধী ইনফ্লুয়েন্সড হয়ে গেলেন বাই আবুল কালাম আজাদ এবং কিরণ শঙ্কর রায় আর ওদিকে বিড়লা। কারণ গান্ধী কংগ্রেস কমিটির মেম্বারদের বক্তব্যের থেকে, ইচ্ছে থেকে, বাংলার স্বার্থের থেকে বেশি নির্ভর করতেন বিড়লা তার মানি সাপ্লায়ার, বিড়লা, কিরণ শঙ্কর রায় এবং আজাদ, এদের পরামর্শে এই প্রসেসটা স্যাবোটেজ হয়ে গেল। শরৎচন্দ্র বারে বারে এটা চেয়েছেন, সুভাষচন্দ্র চেয়েছেন, ফজলে হক চেয়েছেন। এবার যখন কিন্তু গান্ধী পরবর্তীকালে মত চেঞ্জ করলো, উনি ভেটো দিলেন না কোনোভাবেই বঙ্গদেশের কংগ্রেস ফজলে হকের সঙ্গে কম্প্রোমাইজ গভর্নমেন্ট তৈরি করবে, কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করবে। তখন বাধ্য হয়ে শরৎ বোসের পক্ষে এগোনো সম্ভব হলো না, কারণ সেই অর্থে কংগ্রেসের টোটাল বেঙ্গল প্রভিন্সের উপরে সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্রের কমেন্ট ছিল না। সেই অর্থে আরেকটা জিনিস বলে রাখি, এবার এই জায়গাটাতেই দেখবে তোমরা এই বিভিন্ন কমিউনিস্টরা এরা ব্লেম করে যে ওই সময় যে ফজলে হক বঙ্গদেশে গভর্নমেন্ট তৈরি করতে পারলো না, এই দোষ নাকি শরৎচন্দ্রের। আর এইখানে একটা গপ্প আসছে নাকি ফজলে হক গিয়েছিল শরৎ বসুর বাড়িতে কথা বলতে, সেখানে বিভাবতী বসু নাকি শরৎচন্দ্রের সাথে দেখা করতে দেননি। এক মিথ্যা গল্প। এরা এই কমরেডরা এমন একটা দুশ্চরিত্র মানুষ, এই নেহেরুদের সমর্থন পেয়ে 70 বছর ধরে এরা এমন সব ইতিহাস লিখে রেখেছে, এইগুলিকে নিজেদের মিথ্যা ইতিহাস লিখে রেখেছে, এইগুলোকেই ওরা রেফারেন্স বলে এখন টানে। কারণ আমি তো বলেছি নেহেরু যে ক্রিপ্টো কমিউনিস্ট, এবং সে 47-এর পরে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে কমরেডদের এমপ্লয়মেন্ট দিয়েছে। সেই কমরেডরা ভারতবর্ষের বিকৃত ইতিহাস লিখেছে এবং বর্তমানের কমরেডরা সেই ইতিহাসকে রেফারেন্স দিয়েছে। আমি একদম 54 ইয়ার্স পশ্চিম বাংলায় সিপিএম রাজত্ব করে গেছে, তাদের সময়কার, তাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পাবলিশ ডকুমেন্টস থেকে বলছে। সেক্ষেত্রে তারা কি বলছে? তারা একটা জিনিস বলছে বারে বারে, হ্যাঁ একদম সেখানে আর্টিকেলস গুলো কার কার আছে পাবলিশড? হীরেন মুখার্জি। একদম আর্টিকেলস কার কার আছে? আমি পশ্চিমবঙ্গ সরকারের পাবলিকেশন, সে সময় বামফ্রন্টের সময়কার পাবলিকেশন, হীরেন মুখার্জির শেরে বাংলা ফজলু হক, বিনয় চৌধুরী, হ্যাঁ স্মৃতির অলিন্দে, প্রতাপচন্দ্র চন্দ্র, ফজলে হক, অমলেন্দু দে, বামেদের পছন্দের
ঐতিহাসিক অমলেন্দু দে, কান্তি বিশ্বাস সিপিএম এর, হাসিম আব্দুল হালিম স্পিকার ছিল, নেপাল মজুমদার সিপিএম এর, গণেশ মুখোপাধ্যায়, দিলীপ মুখার্জি, সলিল গাঙ্গুলি, এদের লেখা, এদের লেখা পেপারস থেকে বলছি আমি। তারা ব্লেম করেছে গান্ধীকে, তারা ব্লেম করেছে হিরণ শঙ্কর রায়কে, মৌলানা আজাদকে, যে এই লোকগুলো গান্ধীকে দিয়ে মাথা পয়জনিং করে ফজলে হক কংগ্রেস গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে করতে দেয়নি। আর এখনকার এই মাকুগুলো, কারণ আমি আবার বলি যে একটা কথা, এই মাকুগুলো হচ্ছে মূলত ফান্ডেড বাই দ্য আরব মানি। এরা এখন ইতিহাস নতুন করে বলছে নাকি শরৎবাবু আপত্তি করেছিলেন। ফজলে হক হাইকোর্টে দেখা করতে গেছে শরৎবাবুর সঙ্গে, একে অপরকে আলিঙ্গন করেছে, এটা হাইকোর্টে সবাই দেখেছে, অন রেকর্ড। শরৎবাবুর বাড়িতে কথা হয়েছে ফজলে হকের, তার রেকর্ড আছে। এই রেকর্ডস গুলোকে, এই রেকর্ড থাকার, এরা তো এমন, এই মাকুরা এমন সব এত 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 নোংরা, এরা বিহাবতী বসুকে ব্লেম করছে। এরা তো নতুন ইতিহাস সৃষ্টি করবে যখন এই তথ্যগুলো, যখন ওদের দেওয়া তথ্যগুলো যখন বানচাল হয়ে যাবে, এরা তখন তো এমন গল্প করবে, আরো নোংরা, আরো মিথ্যে কাহিনী বলে যাবে। শরৎ বোস চেয়েছে ফজলে হক প্রধানমন্ত্রী হোক, গভর্নমেন্ট হোক, এবং পরেও যখন এবার ফজলে হক তো বাধ্য হয়ে মুসলিম লীগের সঙ্গে গভর্নমেন্ট তৈরি করবে, এবং ফজলে হককে মুসলিম লোক মিসইউজ করেছে। ফজলে হককে দিয়ে জিন্না লাহোর রেজলিউশন আনিয়েছে, সেই লাহোর রেজলিউশনের কতগুলো স্ট্যান্ডাকে জিন্না পরবর্তীকালে নিজের মতো করে ব্যাখ্যা করে পাকিস্তান প্রস্তাব পরে নিয়ে এসেছে, এবং এবং সারা জীবন কিন্তু ফজলে হক পার্টিশন অ্যান্ড পাকিস্তান এগেনস্টে বক্তব্য রেখেছে। হি হ্যাজ নেভার ফট ফর পাকিস্তান, নেভার। পাকিস্তান যদি পাকিস্তানের স্বপ্ন তো মুসলিম লীগের, পাকিস্তান মুসলিম লীগ তৈরি হয়েছিল কবে? 1906 সালে। সেই তৈরিতে ছিল ব্রিটিশ গভর্নরের টাকা, আর ছিল ঢাকার যে মুসলিম ছিল নবাব, তার টাকা। ব্রিটিশের টাকা আর মুসলিম ঢাকার নবাবের টাকায় মুসলিম লীগ তৈরি হয়েছে মুসলিমদের স্বার্থ দেখার জন্য। ইনিশিয়ালি সেই মুসলিম লীগের জিন্নাও ছিলেন না, ফজলে হকও ছিলেন না। এবার জিন্নার কংগ্রেস থেকে কেন বেরিয়ে গেছিলেন সে ব্যাখ্যা একদিন দিয়েছি আমি। ফজলে হক তো কংগ্রেসও যেমন থেকে বেরিয়ে গেছেন, মুসলিম থেকে বেরিয়ে গেছেন। মুসলিম লীগ থেকে সঙ্গে কম্প্রোমাইজ করে উনি গভর্নমেন্ট তৈরি করেছেন বঙ্গদেশে। এই জন্য যদি কাউকে ব্লেম করতে হয়, সেই ব্লেম সব থেকে হচ্ছে যে গান্ধীর। যেমন 1920 সালে উনি গান্ধীর খিলাফত রেজলিউশন, ইট ইজ এ ক্রাইম। মুসলিম ফান্ডামেন্টালিজমকে উনি 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 এনকারেজ করেছেন। ঠিক তেমনি 37-এ ফজলে হককে মুসলিম দিকে ঠেলে দেওয়ার মধ্যে গান্ধী আরেকটা ক্রাইম করেছে, কারণ সেই সময় সেই প্রেক্ষাপটে ভারতবর্ষের সব থেকে গুরুত্বপূর্ণ প্রভিন্স বেঙ্গলের ক্ষমতায় মুসলিম লীগ আজ পার্টনার এসেছিল, এবং সেইখানে সেদিনই কিন্তু ভারতবর্ষের দুর্ভাগ্যের পার্টিশনের ইতিহাস লেখা শুরু হয়েছিল। কিন্তু তবুও বলবো ফজলে হক চেষ্টা করেছে হিন্দু মুসলিম ঐক্যকে বাঁচিয়ে রাখার জন্য। ভারত বিভাগ বঙ্গ বিভাগের বিরুদ্ধে বরাবর দাঁড়িয়েছে, বরাবর। পাকিস্তান তিনি কোনোদিন চান। আর একটা জিনিস, আর 37-এ কংগ্রেস কৃষক প্রজা পার্টি, দ্যাট ইজ ফজলে হকের কোয়ালিশন গভর্নমেন্ট করা যায়নি, তো গান্ধী ক্রিমিনাল, শরৎ বোস নয়। যে জন্য যখন গভর্নর তার ক্ষমতা বলে 43 সালে ফজলে হককে
ফজলে হকের গভর্নমেন্ট ফেলে দিল কিছু লোকের সাপোর্ট উইথড্র করিয়ে। তখন আবার শরৎবাবুর সঙ্গে আবার কোয়ালিশন গভর্নমেন্ট তৈরির জন্য ফজলে হক, কারণ মুসলিম লীগ সাপোর্ট সরিয়ে নিয়েছে। মুসলিম লীগ সাপোর্ট কেন সরিয়ে নিয়েছে? কারণ ফজলে হকের সময় 42-তে যে আগস্ট আন্দোলন হয়েছে, সে আগস্ট আন্দোলনের বিরুদ্ধে ফজলে হক কোনো অ্যাকশন নেয়নি, এবং ফরওয়ার্ড ব্লকের ওয়ার্কার্সদের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি। এই যে উইকনেস অফ ফজলে হক, দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড আগস্ট আন্দোলনকারী এবং ফরওয়ার্ড ব্লকের লোকেদের প্রতি, এই উইকনেসের জন্যই সেদিন মুসলিম লীগ তার সমর্থন উইথড্র করেছিল। তখনই তো শরৎবাবুর সঙ্গে তার কোয়ালিশন মিনিস্ট্রির প্ল্যান হয়ে যায়, এবং যে সপ্তাহে এই প্ল্যান হলো সেই সপ্তাহে তারা শরৎচন্দ্রকে অ্যারেস্ট করল। আবার শরৎচন্দ্র যে অ্যারেস্ট হলো তার বিরুদ্ধেও বক্তব্য রেখেছেন ফজলে। তারপরে এগিয়ে এলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তার শ্যামা হক মিনিস্ট্রি তৈরি। এই শ্যামা হক মিনিস্ট্রিকেও মুসলিম লীগ এবং ব্রিটিশ গভর্নর চক্রান্ত করে ফেলে দেন। তারপর মুসলিম লীগ ক্ষমতায় চলে আসে পুরোপুরি। এই তো ইতিহাস। এই ইতিহাসকে বিকৃত কারা করছে আজকে? কারা করছে আজকে? এই যে এই গ্রুপগুলো এরা এখন নতুন সব গ্রুপ তৈরি হয়েছে, কলম গ্রুপ, বাংলা পক্ষ, ভূমিপুত্র। এরা কারা? এদের ফান্ডিং কোনখান থেকে আসছে? ইতিহাস বিকৃত করছে কাদের জন্য, কাদের স্বার্থে? আমি আসছি। শ্যামাপ্রসাদ মুখার্জি, এতে দেখলাম এরা এই ভিডিওতে বলছে একজন ঐতিহাসিক সেজে নাটক করছে। সে বলছে নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলে হক গভর্নমেন্টে ঢুকেছিল ফজলে হককে স্যাবোটেজ করার জন্য। ইতিহাসগুলো একদম বামফ্রন্টের সময় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ভলিউমসে কি লিখেছে দেখো। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জির একদম ওই যে মিনিস্ট্রি, শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যে গভর্নমেন্ট তৈরি হলো, ফজলে হক, শ্যামা হক মন্ত্রিসভা, সেই শ্যামা হক মন্ত্রিসভায় কে কে সাপোর্ট করছে? ফজলে হকের নিজের পার্টি কৃষক প্রজা পার্টি, কংগ্রেসের একটা অংশ, সব কিন্তু কংগ্রেসের নয়, ফরওয়ার্ড ব্লক, হিন্দু মহাসভা। এই মিনিস্ট্রি যদি কন্টিনিউ করে তাহলে তো ডিভিসিভ পলিটিক্স হবে না, মুসলিম লীগের পলিটিক্স হবে না, ব্রিটিশের সুবিধা হবে না, গান্ধীর সুবিধা হবে না। কারণ ফজলে হক জমিদারি প্রথার এগেনস্ট, জমিদারদের ডমিনেন্সের এগেনস্টে। জমিদার তো দুটো গ্রুপেরই ছিল, কংগ্রেসের মধ্যেও কিছু নেতা ছিল জমিদার, আবার অনেক মুসলমান ছিল জমিদার, তাদের অনেক ল্যান্ড ছিল। এই ল্যান্ডলর্ডরা কি হিন্দু গ্রুপের ল্যান্ডলর্ড কি মুসলিম গ্রুপের ল্যান্ডলর্ড, কারাও কিন্তু ফজলে হককে পছন্দ করত। হ্যাঁ, এই ল্যান্ডলর্ড গোষ্ঠী হিন্দুর, তারা গান্ধীকে বুঝিয়েছে যে ফজলে হকের সঙ্গে তৈরি করা যাবে। আবার মুসলিম লীগের মধ্যে যে মুসলিম ল্যান্ডলর্ডসরা, তাদের কাছে ফজলে হক হচ্ছে চোখের বালি। আর যদি ফজলে হক রাজনীতির পিকে থাকে তাহলে মুসলিম লীগের পলিটিক্স ইন বেঙ্গল হবে। আর যদি এই শ্যামা হক মন্ত্রিসভা কন্টিনিউ করে, বা যদি বেঙ্গল তার নিজের মতো করে পলিটিক্স তৈরি করে, তো নিজেদের স্বার্থে ফজলে হকের সামনে রেখে যদি হিন্দু মুসলিম ঐক্য কন্টিনিউ করে, তাহলে গান্ধীর ডিভিসিভ পলিটিক্স চলে। তাহলে ব্রিটিশের যে স্বপ্ন, যে ডিভিসিভ পলিটিক্স সে গান্ধীকে দিয়ে করাচ্ছে, সেটা সাফ হবে। এই বুঝতে পারলাম? তোমরা একটু পড়াশুনো করো। তাপস, এবার তাপসে আসছে। একটা সহজ কথা বলি, খুব সহজ কথা। কংগ্রেসকে সৃষ্টি করেছিল ব্রিটিশ 1885, হিউম। পুরো হিউমের কন্ট্রোলই ছিল, একদম 15-20 বছর টোটাল কন্ট্রোল ছিল। এবার ন্যাশনালিস্টরা প্রবেশ করেছিল, ন্যাশনালিস্টরা প্রবেশ করে কংগ্রেস দখল করতে চেয়েছে।
শিয়ার দাস চেয়েছে প্ল্যাটফর্মটা দখল করতে, তারপর সুভাষচন্দ্র। কিন্তু ব্রিটিশ তার এজেন্টসদের দিয়ে বারে বারে ন্যাশনালিস্টদের কে পরাজিত করেছে। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে ব্রিটিশ যখন দেখলো যে কংগ্রেসের খেলাটা অনেকে বুঝতে পারছে আমাদের, তাহলে কিছু লোক তো কংগ্রেস থেকে বেরিয়ে যাচ্ছে, আর একটা ট্র্যাক তৈরি করলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তাহলে কিছু কিছু মাথা যেগুলো কংগ্রেস করবে না, এমন তারা তাহলে বাইরে গিয়ে এমন সব ন্যাশনালিস্ট পার্টি তৈরি করতে পারে, তাহলে দ্যাট উইল বি গো এগেনস্ট আস। একটা আরেকটা ট্র্যাপ তৈরি হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যদি ইনিশিয়ালি তৈরি হয়েছিল তাসকন্দে, ওটা ব্রিটিশ কিনে নিল এবং সেইখানে অন্য সব ব্রেঞ্চগুলো ট্র্যাপ হলো। কমিউনিস্ট পার্টি অফ সেকেন্ড গ্রেট ওয়ারের সময় পুরোপুরি ব্রিটিশের একটা এজেন্ট গ্রুপ। এবার আসছি আমি মুসলিম লীগ, বলেছি আমি 1906 সালে তৈরি হয়েছে ব্রিটিশ গভর্নরের টাকা, ব্রিটিশ নগরের সেই যুগে 6000 টাকা। আর যে শাহবাগে যে ফার্স্ট মুসলিম লীগ কনফারেন্স হয়, তাই 6000 টাকা ছিল গভর্নরের, বেঙ্গল গভর্নরের, আর প্রায় 6000 টাকা ছিল তোমার ঢাকার নবাবের। এই যে মুসলিম লীগ ফান্ডামেন্টাল। এইখানে এখনকার মাকুরা ব্লেম করছে বাংলাদেশে ভারতবর্ষে ডিভিসিভ পলিটিক্স শুরু করেছিল কে? লাজপত রায়। লাজপত রায়, লাজপত রায়কে পুলিশ লাঠি দিয়ে মারলো, যদি উনি মারা গেলেন। লাজপত রায়কে ওরা ব্লেম করছে কারণ লাজপত রায় ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে জাগ্রত করে স্বাধীনতা সংগ্রামের পথ দিয়ে ব্রিটিশ মুক্ত ভারতবর্ষ তৈরি করতে চেয়েছেন, যেটা কমিউনিস্টরা চায়। কমিউনিস্টদের কনসেপ্ট হচ্ছে সে ইন্ডিয়া, ব্রিটিশের কনসেপ্ট ইন্ডিয়া, ওরা ভারতবর্ষ চায় না। ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে, হাজার হাজার বছরের ঐতিহ্যকে কমিউনিস্টরা পছন্দ করে, নেহেরু পছন্দ করে, গান্ধী বোঝেন বা পছন্দ করেন। লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, দেশবন্ধু, মদনমোহন মালব্য, এরা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে দিতে চাইছে ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যের উপরে। ব্রিটিশের দেওয়া কনসেপ্ট ইন্ডিয়া নয়, এই ভারতবর্ষের যে কনসেপ্ট ইতিহাস ঐতিহ্যকে কমরেডরা পছন্দ করে না। এদের কাছে ইতিহাস ঐতিহ্য বলে ভারতের কিছু নেই। যেমন নেহেরু বলেন ভারতবর্ষ ইন্ডিয়া তৈরি করছে ব্রিটিশ, এর কোনো ইতিহাস ঐতিহ্য নেই। কমরেডরাও আজকের মাকুরদের কাছে তিলক, লাজপত রায়, দেশবন্ধু পছন্দের হবে না, শ্যামাপ্রসাদ পছন্দের হবে না। আর শ্যামাপ্রসাদ দেশভাগের জন্য দায়ী। ভাই ক্রোনোলজিক্যালি দেখো, পাকিস্তান দাবি কারা প্রথম করেছে? মুসলিম লীগ, পেছন থেকে ব্রিটিশ ব্যাক করেছে। এই যে তোমার বলছি, এই যে এরা আজকে এরা ভিডিও করছে, এরা কথাবার্তা বলছে না, এই যে কি সব ভূমিপুত্র গ্রুপ, মুসলিম লীগ তৈরি হয়েছে 1906 সালে এবং ব্রিটিশের ফিনান্সে। পাকিস্তান দাবির প্রস্তাব মুসলিম লীগের, তাকে অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম প্রথম সাপোর্ট করেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমরেডরা। যখন ব্রিটিশের সঙ্গে প্ল্যান করে গান্ধী, নেহেরু, মুসলিম লীগ, কমিউনিস্টরা দেশভাগ প্ল্যান করে নিয়েছে, যখন দেশভাগের প্রোগ্রাম কমপ্লিট, সেই অবস্থায় শাহবাজ কি করবে? Will he allow the whole of Bengal to go to the hands of Pakistan? Is it the argument of these today's makus, the scoundrels? What is happening today for last 70 years in Bangladesh? What is the fate of Hindus and Buddhists there? What is the fate of Hindu, Buddhists and Sikhs in Pakistan, West Pakistan? এবং দেখবে এই যে পক্ষগুলো, কলম, বাংলা পক্ষ, ভূমিপুত্র গ্রুপ, এরা কথা বলছে, এরা এই নিয়ে কিন্তু একটা কথা বলে না। And these scoundrels are blaming শ্যামাপ্রসাদ মুখার্জি। ওদের রাগ শ্যামাপ্রসাদ কেন জানো?
শ্যামাপ্রসাদ ওদের বারাভাতে ছাই দিয়েছিল, হোল অফ বেঙ্গলকে পাকিস্তানকে পাইয়ে দেন উনি। হি ডিভাইডেড পাকিস্তান, উনি ইস্ট পাকিস্তান থেকে ওয়েস্ট বেঙ্গলকে বের করে নিয়ে এসেছে। আর পাকিস্তান আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে যদি ভোটাভুটি যখন হচ্ছিল, ভোটাভুটিতে কারা ভোট দিয়েছিল? টেল দিস স্কাউন্ড্রেলস কমিউনিস্টস, so called scholars, the list of supporters who voted in the assembly for West Bengal, সে সময়কার সমস্ত ওই দুটো কমিউনিস্ট, তিনটা কমিউনিস্ট এমএলএ, দে ভোটেড। একা শ্যামাপ্রসাদের ভোটে পাকিস্তান তৈরি হয়নি, ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়নি। মেজরিটি অফ দ্য হিন্দু এমএলএস of this West Bengal region and even 3 communist MLAs, they all voted, and Shyaprasad nije, এটা একটা ভোট, all voted. আজকে these scoundrels are blaming Shyaprasad for the partition of Bengal because Shyaprasaদের মুখে বারাভাতে ছাই দিয়েছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এখন আমি ফেসবুক করছি। আসছি এবার আসছি এবার হোয়াট তোমাদের প্রশ্ন। আমি অর্ডার টু মেক ওয়ান পার্সন গ্রেট স্টাডি। আচ্ছা, এবার তাপস, এবার যখন মনে রাখবেন তাপস, তোমার প্রশ্নটা খুব সুন্দর। হোয়াট ওয়াজ দ্য ফেট অফ কৃষক প্রজাপার্টি অফ ইন বাংলাদেশ অফ ফজলে হক? ফজলে হক কিন্তু অবলিভিয়ানে চলে গেল, এটা ট্র্যাজেডি। ফজলে হক কখনো পাকিস্তান চায়নি, ঠিক যেমন বঙ্গদেশের ভারতবর্ষের ফরার ব্লক যেমন পার্টিশন চায়নি, আরএসপি চায়নি। ওদিকে কৃষক প্রজাপার্টির যে ফেট হয়েছে পর বাংলায়, মুসলিম লীগের ডমিনেন্স এসে গেছে, ফজলে হক আমেরিকায় চলে গেছে। পরে তার রোলগুলো সব আনইম্পর্টেন্ট রোল। বঙ্গদেশে আস্তে আস্তে আরএসপি ফরার পক্ষে, কমিউনিস্টরা সিপিআই আস্তে আস্তে এরোড করেছে প্ল্যান করে। তারপর সিপিএম, কমিউনিস্টরা ওদের ছিল এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। এসএফআই থেকে ছেলেরা প্রবেশ করত আরএসপিতে এবং ফরার ব্লকে, এবং পরবর্তীকালের অনেক ফরার ব্লকের নেতা, আরএসপির নেতা, জম্মু এসএফআই, দে এন্টার আরএসপি অ্যান্ড ফরার ব্লক টু ডেস্ট্রয় দিস পার্টিস। দুটো পার্টির মধ্যে ন্যাশনালিস্ট কম্পোনেন্ট ছিল। ইতিহাসের ট্র্যাজেডি, এই আরএসপি ফরার ব্লক সিপিআই সিপিএম এর সঙ্গে কি করে কোয়ালিশন করে বেঙ্গলে থাকলো, একটা ট্র্যাজেডি। ঠিক তেমনি এরা চলে গেল, শেষ হয়ে গেল, এটা ইতিহাসের ট্র্যাজেডি। ওপার বাংলাও ঠিক তেমনি। পরবর্তীকালে ফজলে হক বিকেম ভেরি লেস ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানের, ইস্ট পাকিস্তানে শুরু হয়ে গেল ফান্ডামেন্টালিস্ট পলিটিক্স, ইসলামিস্ট পলিটিক্স। সেই পলিটিক্সের সঙ্গে কিন্তু ফজলে হক খাপ খাওয়াতে পারেনি। তবুও কতগুলো ইম্পর্টেন্ট পজিশন, তার একটা গুরুত্ব ছিল, অনেকগুলো তাকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে আমরা দেখেছি। যেমন ধরো, যেমন উনি ইস্ট পাকিস্তানের, হ্যাঁ ইস্ট পাকিস্তানের ফজলে হক গভর্নর জেনারেল, না সরি তোমার অ্যাডভোকেট জেনারেল। পরবর্তীকালে একটা সময় উনি ওনার মুখ্যমন্ত্রী হয়েছেন অল্প সময়ের জন্য। এক সময় ওনাকে পাকিস্তানের অ্যাজ এ হোল সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্টার করা হয়েছিল, আবার অ্যারেস্টও করা হয়েছিল। এনিওয়ে সবকিছু মিলেমিশে একটা জিনিস দেখবো আমরা, সমগ্র জীবনে ফজলে হক একদম একদম তার মধ্যে কোথাও কোনো হিন্দু বিদ্বেষ নেই। উনি রিপেন্ট করেছেন সারা জীবন পাকিস্তান তৈরির জন্য।
বেঙ্গল পার্টিশনের জন্য। উনি স্বপ্ন দেখে গেছেন আবার বেঙ্গল এক হবে, দুই বেঙ্গল এক হবে, স্বপ্ন দেখে গেছেন। এবং এবং আজকে যদি ফজলে হক অবলিভিনে চলে যায়, যদি পলিটিক্যাল অ্যাসাসিনেশন হয়ে থাকে, প্রধানতম দায়ী মুসলিম লীগ পলিটিক্স, জিম্মি জিম্মি। তার জন্যে শরৎ বোসকে দোষ দেওয়ার প্রয়োজন নেই। শরৎ বোসকে দোষ দেওয়াটা ইতিহাসকে বিকৃত করে, বা শ্যামাপ্রসাদকে দোষ দেওয়াটা ইতিহাসকে বিকৃত করে। ফজলে হক নিজেই ব্রাইট, নিজেই গ্রেট। যারা তার গ্রেটনেসটা বুঝতে পারে না, তারাই এই নোংরামিটা করছে। কারণ যদি ফজলে হকের গ্রেটনেস সত্যি সত্যি ইতিহাসের দেখাতে হয়, তাহলে জিন্নাকে ব্লেম করতে হয়, ইসলামিস্ট পলিটিক্সকে ব্লেম করতে হয়। এই ইসলামিস্ট পলিটিক্স তো ব্রিটিশের ব্যাকিং এ হয়েছে, প্যান ইসলামের ব্যাকিং এ হয়েছে। আবার কমিউনিস্টের ব্যাকিং তো হচ্ছে ব্রিটিশের কাছ থেকে, প্যান ইসলাম থেকে ফান্ডিং, তার ব্রিটিশ থেকে তার ব্রেন এন্ড মেসেজ আসে। ডিসরাপটিভ ডিভিসিভ পলিটিক্স ইন ইন্ডিয়া যে রোলটা কমিউনিস্টরা করে আসছে লাস্ট 100 বছর ধরে, এখানে তো ওদের পার্টিগুলোর মাসল পাওয়ার তো ইসলামিস্ট ফোর্স থেকে আসে। আর প্রতিটা মুসলিম গ্রুপে তো আরব ফান্ডিং হচ্ছে। এই জায়গাটা ওরা বলবে না, এই জায়গাটা ওরা চুপ করতে। ওরা এখন দোষ দিচ্ছে শরৎ বোসকে, শ্যামাপ্রসাদ মুখার্জি, না পারলে বিভাবতী বসু। হ্যাঁ, যে বিভাবতী বসুর জন্যে 1937-এ কংগ্রেস ফজলে হক মিনিস্ট্রি হয়নি। How silly the argument! সৈকত ঠিকই বলেছে, কি গৌতম রায় বলে একটা, হায় ভগবান, এরা ঐতিহাসিক, এরা কাদের কোট করছে? হ্যাঁ, ওদের বইগুলো ভালো করে পড়াশোনা করুক। আমি একটু শুনেছিলাম, মনে আছে আমার, ও বারে বারে কোট করছে একে। অমলেন্দু দেখে, অমলেন্দু নিজে খুব কমরেড, সন্দেহ নেই, তবু যা উনি লিখে রেখেন সেটাও তো পড়াশোনা করুক ওরা। এবার ভাষ্য, প্লিজ ডিসকাস দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ আসাম। বেঙ্গলটা একটু বলে দিয়েছি আমি, আসামে জিনিস বলে রাখি। আসামেও কিন্তু মনে রেখো, গান্ধীজির ভুলের জন্য 37-এ মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, সাদুল্লাহ গভর্নমেন্ট। সেই সাদুল্লাহ গভর্নমেন্ট যদি আজ থাকতো, যদি বেঁচে থাকতো 47 পর্যন্ত, তাহলে আসাম রিজিয়নটাও চলে যেত পাকিস্তানে। কারণ আসাম, তখনকার আসাম মানে বোঝা যায় আসাম অ্যান্ড 6 সিস্টার্স, পুরো রিজিয়ন। নর্থ ইস্টের শুধু অরুণাচল অ্যান্ড ত্রিপুরা বাদ দিয়ে সবটাই ছিল তখন আসাম, অল এভরিথিং। 37-এ, এবার 38-এ যখন সুভাষচন্দ্র অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট হলেন, তখন আসামের ক্যাপিটাল ছিল শিলং। সুভাষচন্দ্র শিলংয়ে কয়েকদিন বসে থেকে সাদুল্লাহর মুসলিম লীগ গভর্নমেন্টকে যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গুলো সাপোর্ট করত, তাদেরকে প্রত্যেককে ডেকে ডেকে এনে বুঝিয়ে মুসলিম লীগ গভর্নমেন্টের ডেঞ্জারটা কোথায় বুঝিয়ে প্রত্যেককে সাপোর্ট উচ্চ করেন। তারপর উনি বরদলৈকে ডেকে এনে সেদিন আসামের প্রধানমন্ত্রী করে উনি ফিরে এসেছিলেন। সেই বরদলৈ সেদিন প্রধানমন্ত্রী হয়েছিল বলে আজকে আসাম and নর্থ ইস্ট রিজিয়ন ভারতবর্ষের আছে। এই কথা আসামের মানুষ মনে রেখেছে। এয়ারপোর্টটার নাম এখন বরদলৈ এয়ারপোর্ট, গৌহাটি। এবার আসছি আমি, সৌরভ, শ্যামা হক মন্ত্রিসভাটা হলো, ওটা যখন মুসলিম লীগ গভর্নমেন্ট, যখন মুসলিম লীগ যখন 1942 প্রেক্ষাপটে একটা ইঙ্গিত দিয়ে রাখি, 41-এ যখন সুভাষচন্দ্র ভারত থেকে চলে যাচ্ছে, চলে যাওয়াটা তো ভীষণ একটা রহস্যময়। এই ডিজাইন এবং এই এসকেপটা একটা ঐতিহাসিক ঘটনা। এটা কিভাবে উনি বেরিয়ে গেছেন এটা আমরা কিন্তু কেউ জানি না।
শিশির বোস কি গপ্প লিখেছে, তা ওর গপ্প নয়। এই ওনার যে বেরিয়ে যাওয়ার পেছনে যে সাপোর্টিং হ্যান্ডস গুলো ছিল, যে প্ল্যান, প্রোগ্রামস, ডিজাইনস ছিল, তাতে খুব সম্ভবত তখন তো ফজলে হক প্রধানমন্ত্রী, তারও কিছু লয়াল ফোর্স ছিল, তো পুলিশ লয়াল ফোর্স ছিল। খুব সম্ভবত ফজলে হকের একটা হাত আছে। যেমন বহুবার বলেছি, রবীন্দ্রনাথের একটা বড় আশীর্বাদ এবং হাত আছে, এরকম কিছু মানুষের হাত আছে। ওই চলে যাওয়ার কিন্তু রহস্যটা আমরা কেউ এখনো জানি না কিভাবে। যেমন ওনার আবার ইউরোপ থেকে এশিয়াতে আসা, এবং 45-এ আবার সেই সাইগন থেকে আবার রহস্যময় যাত্রা, এই সবগুলোই কিন্তু আমরা কেউ কেউ কোনোভাবেই পুরোটা আমরা পিকচার পাইনি। এখন পিকচারটা পাইনি বলে তো উনি এই মাপের মানুষ। এবার বলে রাখি, আসাম এন্ড বেঙ্গলটা বলেছি একটু আগে ছোট করে ইন শর্ট। সিমিলার ডিফারেন্স এন্ড অ্যাডভান্টেজ হোয়াট আসাম এবল টু গেট হোয়াট দেন বেঙ্গল। ইয়েস, এই একই জিনিস আমরা আসামের সুভাষচন্দ্র করতে পেরেছিল, আসামের ইন্ডিপেন্ডেন্ট এমএলএ গুলোকে দিয়ে উনি বোঝাতে পেরেছেন। কিন্তু পশ্চিম বাংলায় যে বেঙ্গল বিপিসিসি, বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি, 2-3টি গ্রুপ, এবং গান্ধী ওই গুজরাট থেকে বসে বসে, আশ্রম থেকে বসে বসে, প্যাচ কষে কষে এই গ্রুপগুলো তৈরি করে রেখেছে। কোনোভাবেই এখানে কংগ্রেসকে দিয়ে ফজলে হককে ব্যাক করানো গেল না। কারণ একা সুভাষচন্দ্র বা শরৎ বোসের গ্রুপ বেরিয়ে এলে তাহলে বেঙ্গলে কংগ্রেস ডিভিশন হয়েছে, আর তা দিয়েও হয়তো ফজলে হককে এমন কিছু সাপোর্ট দেওয়া যেত না। তাহলে মূল দোষটা হচ্ছে গান্ধী গ্রুপের, কিছু করার নেই। আর বেঙ্গলে সেই অর্থ বেঙ্গলের কংগ্রেসের উপরে মূল কমেন্টটা চিরকাল রেখে গেছে গান্ধী। আর ওখানে বরদলৈ তার যে কংগ্রেস গ্রুপে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নিয়ে সে লিস্ট তৈরি করতে পেরেছিল। এই জিনিসটা আমরা সেদিন করতে পারলে ইতিহাসের চাকা হয়তো অন্যদিকে ঘুরে যেত। এবার শ্যামা হক মন্ত্রিসভা, এই জায়গাটা আবার সৌরভের শ্যামা হক মন্ত্রিসভা 1937-এ, ওটা 1943 শ্যামা হক মন্ত্রিসভাটা আমি দেখিনি। শ্যামা হক মন্ত্রিসভা 43, শ্যামাপ্রসাদ, ইয়েস, শ্যামা হক মন্ত্রিসভা 43-42, ফজলে হক, ইয়েস, ফজলে হক সামনে, আচ্ছা, ইয়েস, মুসলিম লীগ, শরৎচন্দ্র, ইয়েস, 43, ইয়েস, শ্যামা হক মন্ত্রিসভা 43-তে শ্যামা হক মন্ত্রিসভা। এই শ্যামা হক মন্ত্রিসভা কিন্তু গান্ধীজি সমর্থন করলেন না, কংগ্রেস সমর্থন করলেন। মুসলিম লীগ তো ব্রিটিশ গভর্নরের সঙ্গে চক্রান্ত করে এটা কিন্তু ফেলে দিল। তো এই যে কথাবার্তা, শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামা হক মন্ত্রিসভায় ঢুকেছিলেন ফজলে হককে স্যাবোটেজ করার জন্য, ইতিহাসটা পড়েছ। আর আর মুসলিম লীগের পার্টিশনের জন্য কিন্তু ফজলে হক কখনো আন্দোলন করে। আর এই সময় ফজলে হক আর শ্যামাপ্রসাদ মুখার্জির লিমিটেশনসটা কথা ছিল। অনেকে বলে না যে শ্যামাপ্রসাদ মুখার্জি ওই সময় 42 আগস্ট আন্দোলনের সময় আন্দোলনকে সমর্থন করেননি একটা কথা, অপোজ করেছে আরেকটা কথা। তখন ফজলে হক কি অবস্থা? ফজলে হক তখন বঙ্গদেশের প্রধানমন্ত্রী, সেই সময় গভর্নরদের ট্রিমেন্ডাস রোল। ওপেনলি ফজলে হকের পক্ষে 42 আগস্ট পর্যন্ত করা সম্ভব, কিন্তু হি ইজ সফট, তার লিমিটেড পাওয়ার মধ্যে হি ইজ সফট দ্য ফ্রিডম ফাইটার্স, হি ইজ সফট টু ফরওয়ার্ড ব্লক। ঠিক তেমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বসে আছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, তার পক্ষে ওপেনলি
এই আন্দোলনকে সমর্থন করা সম্ভব না। এই আন্দোলনকে সমর্থন করছেন না প্রকাশ্যে, তার মানে এই কি they are opposing the freedom movement? How nonsense! And কমরেডরা কি করেছিল 42 তে? They openly opposed it. তারা আজ কথা বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি ফ্রিডম মুভমেন্ট করেননি। তাহলে তো বলতে হয় বিশ্ববিদ্যালয়ে তখন সত্যেন বোস, মেঘনাথ ঝা থেকে আরম্ভ করে জগদীশ বোস, প্রফুল্লচন্দ্র, ওরাও তো ফ্রিডম মুভমেন্ট প্রকাশ্যে করেন। আর দ্য ট্রেটার্স? প্রত্যেকের একটা পজিশন আছে, সেই পজিশন থেকে দেশের জন্য কিভাবে কি কাজ করছে, গোপনে কাজটাও ভেরি ইম্পর্টেন্ট। তখন সত্যেন বোস, মেঘনাথ ঝা কি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে আন্দোলন করবে? তাতে কি ভারতবর্ষের ভালো উপকার হয়ে যাবে নাকি? দেশের উপকার হয়ে যাবে তো? পলিটিক্সটা পলিটিক্সের প্লেন। দেশ সেবার অনেকগুলো প্লেনস আছে। যে কমরেডরা জীবনে কখনো দেশ সেবা জানে না, দেশের ভালো বোঝে না, তারা দেশ সেবা কি করে করতে হয় তারা যা জানে না, তাদের মুখ থেকে কোনটা ভালো মন্দ শুনতে ইচ্ছে করে। হ্যাঁ, যেটা বলেছিলাম, এই যে গ্রুপসগুলো, এই কলম, বাংলা পক্ষ, ভূমিপত্র, এই গ্রুপগুলো তৈরি হয়েছে একদম ইসলামিস্ট ফান্ডিং থেকে। বঙ্গদেশে এই ওয়েস্ট বেঙ্গল এই গ্রুপগুলো তৈরি হয়েছে, এটা নাকি কয়েক বছর তৈরি হয়েছে। এদের মধ্যে আছে কিছু মার্কসিস্ট, কমিউনিস্ট, কিছু একদম ফান্ডামেন্টালিস্ট ইসলামিস্ট, তার সঙ্গে ফরেন ফান্ডিং, একদম যারা দেশকে, ভারতবর্ষকে ব্রেক করতে চায়, উন্নতি তো করতেই চায়, দেশকে ভাগ করতে চায়। এর মধ্যে ইসলামিস্ট, ফান্ডামেন্টালিস্ট আছে, পুরনো কমিউনিস্টগুলো আছে। they are the break India groups. এরা হচ্ছে আপাতত এই যে মুখগুলো, এগুলো হচ্ছে হোয়াইট কলার, এটা বুদ্ধিজীবী, এরা হচ্ছে এই টেরোরিস্টদের একটা হচ্ছে, এরা হচ্ছে একাডেমিক ফেসেস, সোশ্যাল ফেসেস, একাডেমিক ফেসেস, only break India groups, terrorists, enemies of India. ইতিহাস খুব সুন্দর করে বিকৃত হয়। আমার মনে হয় আমি তোমাদের কয়েকটা আমি 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 এ করে, আর কিছু প্রশ্ন নেই তোমাদের? দেখি আমি এটা দেখি আমাদের সৈকতের কি আছে। রায় অ্যাকিউজড অনারেবল বিভাবতী বোস, শরৎচন্দ্র বোস misbehaved with, বাবা কি ইতিহাস! ফজলে হকের সঙ্গে শেষ জীবন পর্যন্ত আশুতোষ মুখার্জির বাড়ি, শামুমাজির বাড়ি, ওদিকে বোস বাড়ির সঙ্গে রিলেশন বরাবর সত্যি, ইভিন পাকিস্তান হওয়ার পরেও। কারণ এই পাকি ইসলামিস্ট গুলো, এক্সট্রিমিস্ট গুলো, কমিউনিস্ট গুলো দুঃখ হচ্ছে ফজলে হক ওয়াজ নট এ কমিউনিস্ট। হিন্দু মুসলিম ঐক্যের দূত ছিল, তাকে দিয়ে পাকিস্তানের দাবি তোলা যায়নি। আর শামসুর রাগের কারণ হচ্ছে, কারণ কমিউনিস্টদের পছন্দের যে পাকিস্তান, সেই স্বপ্নে, আর ইসলামিস্টদের যে স্বপ্নের পাকিস্তানে একদম বাড়া ভাতে ছাই দিয়েছে, পুরো বাংলাটা জিন্না চেয়েছে, টোটাল বেঙ্গল। যে স্বপ্ন দেখতো আবার পরবর্তীকালে মুজিবুর রহমান, ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু ডিস্ট্রিক্ট তার পছন্দ। আর মুজিবুর রহমানের পলিটিক্স, মুজিবুর রহমানের ব্যক্তিগতভাবে, মুজিবুর রহমান থেকে মানুষ হিসেবে
ফজলে হক অনেক সুপিরিয়র, অনেক সুপিরিয়র। এই মাকুগুলো আর ইসলামিস্ট গুলো, এই ভূমিপুত্র গ্রুপগুলো বলতে পারবে তো এই কথাগুলো? 1946 এর ডিরেক্ট অ্যাকশনের সময় মুজিবুর রহমানের হাতে হিন্দুর রক্ত লেগে গেছে, সুরাবর্দির রাইট হ্যান্ড। ফজলে হকের এই হিন্দু বিদ্বেষ ছিল না। Truly, he was the symbol of Hindu-Muslim fraternity, friends, ভাতৃত্ব। জিন্না তার জীবনের প্রথম পর্ব, নাইটিঙ্গেল তো বলেছে, হিন্দু মুসলিম ঐক্যের দূত। তিনি খিলাফত মুভমেন্টে অপোজ করেছেন। পরবর্তীকালের অন্য পলিটিক্স, ইংল্যান্ডে গেলেন, ইংল্যান্ডে অন্য মাথায় ব্রিট হলো, আর গান্ধী নেহেরু একদম যেটা হচ্ছে গোষ্ঠী পলিটিক্স, গান্ধীর ওই একা নেহেরুকেই প্রাইম মিনিস্টার করবো, দেশের সর্বসর্বা করবো, নিজের মতো করে দেশকে চালাবো, ব্রিটিশের সঙ্গে গান্ধীর ইকুয়েশনস এর বাইরে অন্য কেউ পলিটিক্স করতে পারবে না, দেশকে তার মতো করে গড়তে পারবে না, আর কারো কোনো কর্তৃত্ব থাকবে না। এই যে ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, this dictatorial attitude, the main reasons why Gandhi, why Jinnah was compelled to leave Congress. এবং এই ডিক্টেটর অ্যাটিটিউডের জন্য সুভাষ বোস was compelled to resign the All India presidential post. আসল ক্রিমিনালদের ক্রাইমস না বলে যারা আজকে এই কথাগুলো বলে, যে ধান্দা হচ্ছে দেশের ইতিহাসকে, বিকৃত ইতিহাসকে জনগণের মধ্যে ঢুকানো, নিয়ে দেশকে আরো দুর্বল করা, দেশের ডিভিসিভ পলিটিক্সকে, ডিভিসিভ ফোর্সগুলোকে আরো এনকারেজ করা। এদের ফান্ডিং আবার বলছে বাইরে থেকে আসে। দে আর দ্য ডিফারেন্ট সোশ্যাল ফেসেস, একাডেমিক ফেসেস, দ্য এনিমিজ অফ দি ভারতবর্ষ ইনসাইড দিস কান্ট্রি। তোমাদের দেখছি আমি আর তোমাদের কোনো প্রশ্ন পাচ্ছি না, দেখি তোমাদের প্রশ্ন, ও দাঁড়া, তোমাদের প্রশ্নটা সরি, দেখি তোমাদের প্রশ্ন এখানে কি আসছে, দেখি। ও এইখানে প্রশ্ন, এখানে কি আসছে দেখি আমি। সৈকত রায় সাজেস্টেড বুকস, গৃহযুদ্ধের পায়তারা বা ডাইরেক্ট অ্যাকশন ডে বাই অন্নদাশঙ্কর রায়, দাঙ্গার ইতিহাস। ঊনসত্তর পত্রিকা স্বরচিত ইতিহাস লিখেছে। হ্যাঁ, গৌতম রায় অ্যাকিউজড। হ্যাঁ, বা সৈকত এদেরকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, এরা ওই যে সমাজ কতগুলো আছে উত্তর পশ্চিম ভারতবর্ষে ছিল, ওরা ওই যে কিছু কিছু যারা মুসলিমরা হয়ে গেছে হিন্দু থেকে, তাদেরকে ঘর ওয়াপসি আন্দোলন করেছে। এইটার জন্য কমরেডদের খুব রাগ, কমরেডদের খুব রাগ। হিন্দুরা কেন ঘর ওয়াপসি করবে? আর্য সমাজ ঘর ওয়াপসি করবে, ঘর ওয়াপসি করবে না। তোমরা যদি কনভার্সন করো, টাকার লোভ দিয়ে, বন্দুক দিয়ে, রেপ করে, if conversion is your right, why not reconversion of our own people to our own religion, own faith? Why not? If it is your right with violence, why not my right with persuasion? আর হিন্দুরা খারাপ, হিন্দুরা খারাপ, ভাই 1000 বছরের মুসলিম হিস্ট্রি ভারতবর্ষ দেখো। মুসলিমদের দ্বারা ভারতবর্ষে কত হিন্দু খুন হয়েছে, কত বুদ্ধিস্ট শিখ খুন হয়েছে, কটা মুসলিম খুন হয়েছে ইন রিভার্স, কটা? ভায়োলেন্স পলিটিক্স, খুনের পলিটিক্স ভারতবর্ষে কত 1000 বছর ইতিহাসে কারা সৃষ্টি করেছে?
হিন্দুত্ব, হিন্দু, বুদ্ধ, বুদ্ধিস্ট, আর তোমাদের ইসলাম, কনভার্সন কে শুরু করেছে? ইসলামিস্টরা। The scoundrels will never tell this thing. ভাই ভারতবর্ষে নাকি ডিভিসি পলিটিক্স ব্রিটিশ যুগে নাকি হিন্দুরা শুরু করেছে। ভাই মুসলিম লীগ সৃষ্টি কবে হয়েছিল? 1906। তারপরে আরএসএস তৈরি হয়েছে অনেক পরে, হিন্দু মহাসভা তৈরি হয়েছে অনেক পরে। এই স্কাউন্ডেল গুলো ইতিহাসকে বিকৃত করতে চায়। জানা দুর্বুদ্ধিজীবী, জাতির নাশক, পাপাত্মা, এরা কখনো এই সময়কার বৃহৎ বাংলা প্রাণী কাজ করে যাচ্ছে। একদম এরা হচ্ছে একদম ইসলামিক বাংলাদেশ তৈরি করে, এক্সটেন্ডেড ইসলামিক বাংলাদেশ তৈরি করে। এরা হচ্ছে এই সব এই কলম বাংলা পক্ষ ভূমিপুত্র মেইন টার্গেট। আমি এইটা করতে বাধ্য হলাম, এদেরকে সাবধান করা। আজকে শেষ করি এই বলে, তোমাদের আর কিছু প্রশ্ন পেলাম না, স্পেসিফিক উত্তর দিতাম আমি জানি না, বোধ হয় আমি তোমাদের আমি কোনো প্রশ্ন আনটাস্ট রেখেছি। পরে প্রশ্ন করলে আমি কালকে ভাবছি একটু বসবো, কাল বা পরশু একটু আমি দিলীপ কুমার রায়, অরবিন্দ এবং মহিত্র মজুমদারের চোখে, তিনজন বড় মাপের মানুষ, তাদের চোখে সুভাষচন্দ্র, ডিফারেন্ট ভিউজ এ নিয়ে একটু বলবো। আর দেখি অন্য কিছু সাবজেক্ট তোমরা চাইলে আমি দেখি, আমার একটু অনিবেদিতা কিছু বলার ইচ্ছে আছে একদিন, কারণ তোমরা তো নাকি নতুন মা পেয়েছো, মাদার টেরেসা, বলে নাকি এখানে একটা মা আছে ইটালিয়ান, সেও নাকি তোমাদের মা, একটা ইটালিয়ান মাফিয়া, সেও তোমাদের মা। সালিহা আরেক নাকি মা পেয়েছে টেরিজা, মাদার সেন্ট। আমি কম্পারিজন করি এদের সঙ্গে, আমাদের বোন, আমাদের দুহিতা, সিস্টার, জাস্ট কম্পারিজন। তোমরা তো সেগুলো ভুলে গেছো। We have forgotten Sister Nivedita. We are dancing with Teresa, Sonia. বাহ, কি মানসিকতা আমাদের! How polluted we are. Our intellectuals are how much polluted. Why is it? শুভরাত্রি।